আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় সিলেটের তারেক রহমান, বিকেলে যাবেন হবিগঞ্জে, গণভোটে হ্যাঁর পক্ষে বিএনপি। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ বললেন প্রধান উপদেষ্টা। প্রার্থীদের মাঝে ইসির প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ বললেন জামায়াত আমির। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের প্রত্যাশা। এবং আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় 29তম বিসিএসে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ, অভিযোগের ভিত্তিতে 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে 8টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করতে যান তারেক রহমান। এর আগে সন্ধ্যা 6টা 38 গুলশানের বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরসূচি অনুযায়ী আজ সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ হবিগঞ্জে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে হবিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বত্র বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। দলীয় প্রধানকে বরণ করে নিতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নিয়েছে ব্যাপক প্রস্তুতি। মোহাম্মদ ছানু মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পর সিলেট সফরে। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। দলীয় প্রধানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। সিলেটের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে হবিগঞ্জে একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছে। সিলেটের জামাই হিসেবে ওনাকে যেন আমরা জামাইয়ের মতো বরণ করতে পারি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। এই হবিগঞ্জে জনসভা করবেন, এতে যুবদলের সকলের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আমরা এই সমাবেশস্থলে তারেক রহমানের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আমরা কাজ করছি। তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। আমাদের প্রিয় নেতার নিরাপত্তা এবং সময় বিবেচনায় আমরা এই ঐতিহাসিক এই উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন মাঠে বিকাল 3টায় উনার জনসভার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। জনসভায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। পাশাপাশি আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট, সেটার বিষয়ে আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি, যেন জনগণের জন্য বাড়তি যেন কষ্ট না হয়। তারেক রহমানের সিলেট সফরের অংশ হিসেবে জনসভাটি হবিগঞ্জের ইতিহাসে স্মরণকালের জনসভা হবে বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় গণভোট ইস্যুতে বিএনপি হ্যাঁর পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। ভোটের মাঠে কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বলেও আশা জানান তিনি। বুধবার সকালে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে এসব কথা বলেন মাহাদি আমিন। তানজিদ ভাইয়ার প্রতিবেদন। বুধবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা, ইশতেহার এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর নিয়ে কথা বলেন তিনি। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। একটি দল নেতিবাচক রাজনীতি করছে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দেখতে চায় বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত হয়, নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে এবং সেই নির্বাচনে যেন প্রত্যেকটা দল নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নির্বাচন কমিশনার। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন
একাধিকবার মিটিং হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি তারা যেন এই বিষয়ে শক্ত একটি অবস্থান গ্রহণ করে। জনগণের ক্ষমতায়ন ইস্যুতে নিজ দলের অবস্থান তুলে ধরেন তিনি। যে 31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যার পক্ষে অবস্থান দিব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করব। এদিকে নিজ নির্বাচনী এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর 2 আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে নির্বাচন কমিশনের জোরালো পদক্ষেপ দাবি করেন তিনি। প্রার্থী হিসেবে এবং একজন ভোটার হিসেবে আমি শঙ্কিত নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইজনকেই এই যে অবৈধ অস্ত্র যে ঘুরে বেড়াচ্ছে গত বছরের অগাস্ট মাসের পর থেকে, যেগুলো এখনো উদ্ধার হয়নি, যেগুলো লুট হয়েছে, এই উদ্ধার কাজ তাদের আরো জোরভাবে চালাতে হবে। সব দল যেন সমানভাবে পরিচালনা করতে পারে এবং নির্বাচন কমিশনের আইন বহির্ভূত কোনো কাজ যেন কেউ না করে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামা ওবায়েদ। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ফ্যাসিবাদকে মোকাবেলা করে আগামী দিনের যে একটা ভোটের সুযোগ এসেছে এত 17 বছর পরে, সেই ভোটের সুযোগটাকে তারা কাজে লাগাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনকে বড় এক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই বিশাল কাজ শেষ করে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় গণভোট ও পোস্টাল ব্যালটে ভোট থাকায় এবার ফল ঘোষণায় কিছু সময় লাগতে পারে বলেও জানান তিনি। সুরাইমুলের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় সেনা সদস্যসহ নৌ, বিমান ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এছাড়া পুলিশের কাছে থাকবে 25,000-এর বেশি বডি ক্যামেরা, ব্যবহার করা হবে ড্রোন। আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000, বাংলাদেশ কোস্ট গার্ডের 3,500 উপরে, র্যাবের থাকবেন প্রায় 8,000 এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের থাকবেন আরও 13,390 জন। বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইতিমধ্যে সমস্ত ক্যামেরা সরবরাহ করা হয়েছে। প্রেস সচিব আরও জানান, ভোটের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো বন্ধ সহ লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম। পুলিশ স্টেশন থেকে লুটকৃত অস্ত্রের সংখ্যা ছিল 3,619টি, আর সেনাবাহিনী কর্তৃক অদ্যাবধি উদ্ধার করা হয়েছে 2,259টি। চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফার্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট হওয়ায় এবারে ভোট গণনায় দেরি হতে পারে বলে জানান প্রেস সচিব। অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়, হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল 10টা থেকে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মার্কা বরাদ্দ পান প্রার্থীরা। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় মহানগরের 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ভোটের পরিবেশ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও বিজয়ের বিষয়ে আশা জানান তারা। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি।
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। মনোনয়নপত্রের যাচাই বাছাই এবং আপিল শুনানির ধাপ পেরিয়ে বুধবার সকালে মার্কা বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মহানগরের 13টি আসনে প্রার্থীদের মার্কা দেওয়া হয়। প্রতীক বরাদ্দ নিতে গিয়ে নির্বাচনী পরিবেশ ও কমিশনের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ করেন প্রার্থীরা। যদিও ভোটের পরিবেশ ঠিক হলে জয়ের বিষয়ে আশাবাদী তারা। এখনো থ্রেট রয়েছে, লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কর্তৃপক্ষ যাতে ভূমিকা নেন আমরা আহ্বান জানাচ্ছি। তথাকথিত যে বড় দলগুলো তারা আসলে নির্বাচনী আচরণবিধি কোনোভাবেই মানছে না। মাঠকে যেভাবে মসৃণ করা দরকার ছিল সেই জায়গাটা আমরা এখনো দেখছি না, এবং একটা ভায়োলেন্ট নির্বাচন আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একটা বিশেষ দল ইচ্ছাকৃতভাবেই নানানভাবে আমাদের প্রার্থীর চরিত্র হনন, প্রার্থী সম্পর্কে নানান আজগুবি কথা ইত্যাদি বলছে। এইতে আমরা শঙ্কিত। প্রার্থীদের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ জানান, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করি। নির্বাচন ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল উৎসব মুখর পরিবেশ। আগামী দিনে এই ফেনিয়াকে এই ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর ফেনিয়াক আমরা দেশের মানুষকে উপহার দিব। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাকে আমাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ করা হয় নির্বাচন অফিস থেকে বা রিটার্নিং অফিসারের জায়গা থেকে, তাহলে ইনশাল্লাহ আমরা নির্বাচনের আচরণবিধি নিয়মকানুন মেনে নির্বাচন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমার প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আমি আমার কাঙ্ক্ষিত প্রতীক ঘোড়া মার্কা থেকে সেটিকে পেয়েছি। নিজ নিজ প্রতীকে বৃহস্পতিবার থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। নেত্রকোনা ও ফরিদপুরে একটি বিশেষ দল নির্বাচনী কর্মকর্তা প্রার্থীদের ভয় ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেছে খিলাফত মজলিস। বুধবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানান দলের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ। এদিকে 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। MR আসাদের রিপোর্ট। প্রতীক ও প্রার্থিতা চূড়ান্তের দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীরা। কর্মকর্তার সঙ্গে ভোটের মাঠে আচরণবিধি মেনে প্রতিদ্বন্দ্বিতার আভাসও দেন প্রার্থীরা। আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাকে যখন ফোন দেয় আমি সাথে সাথে তাদেরকে নির্দেশনা দিয়েছি, যেখানে জামাত ইসলামের প্রতিনিধিরা আছে তাদের সাথে কথা বলে স্থানীয়ভাবে সেটাকে সমাধান করার জন্য। আচরণবিধি যদি কোনো প্রার্থীর লোকের লঙ্ঘন করে তার দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। সেখানে আরেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চড়াও হওয়া এবং মারধর করা, ইতিমধ্যে ওই প্রার্থীর প্রায় 16 জন লোক হসপিটাল ভর্তি আছে, অথচ পাল্টা অভিযোগ করে পেশ করা হলো। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তারা জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বদলি ও প্রার্থীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। নেত্রকোনা 1-এর কলমকান্দা উপজেলার ইউএনও মোটামুটি নিরপেক্ষভাবে উনি কাজ পরিচালনা করতেছিলেন, যার কারণে একটা দলের ক্যান্ডিডেট তাকে সেখান থেকে প্রত্যাহার করার জন্য তদবির করে গত 2 দিন আগে তাকে ওখান থেকে বদলি করেছেন। ফরিদপুর 2-এ বিএনপির ক্যান্ডিডেট এবং তার পক্ষের লোকজন আমাদের ক্যান্ডিডেটকে হুমকি ধমকি দিচ্ছেন, তার গাড়ি জ্বালায় দিবেন, প্রাণনাশের হুমকিও দিয়েছেন। নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড এখনো অনিশ্চিত বলেও আশঙ্কা জানান তারা। কোনো দলের দলীয় প্রধান এবং তাদের দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়াতেও আসতেছে, সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই। এদিকে 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ভোটদান কার্যক্রম শেষ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগ রয়েছে বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী মোহাম্মদ ফয়জুল্লাহ। হলফনামায় ঋণ সংক্রান্ত উনি সকল তথ্য দিয়েছেন যে ওনার কোনো ঋণ নাই। পরবর্তীতে যখন এটা আনার হলো ইলেকশন কমিশনের কাছে এবং ইন দ্য মিনটাইম আপিল বিভাগ ওনার যে একটা হাইকোর্টের স্টে অর্ডার ছিল সিআইবির উপরে সেটাও বাতিল করে দিল। যে হলফনামায় যদি কোনো তথ্য গোপন করে কেউ তাইলে ইলেকশন কমিশন তো সুমোটোও বাতিল করতে পারে। ইভেন হলফনামায় তথ্য গোপন করার কারণ পরে যদি কেউ এমপি নির্বাচিতও হয় সেও কিন্তু পরবর্তীতে তার এমপি পদও হারাতে পারে। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় দেশ, যেখানে ভয়ভীতির পরিবেশ থাকবে না। রাজধানীর ৬০ ফিটে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে বুধবার হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির। কোনো ব্যক্তি বা দলের মব সৃষ্টি করার এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। ২৪ জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এছাড়া টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বাকিটা জানাচ্ছেন মুদাসির আলী। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। এ মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ১০ জন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে শুরু হয় এর সাক্ষ্য গ্রহণ। প্রথম সাক্ষ্য হিসেবে জবানবন্দি দিয়েছেন ২০১৬ সালে মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে র্যাব ১-এর সদস্যদের হাতে আটক হয়ে নিখোঁজ হওয়া মীর আহমেদ বিন কাসিম আরমান। এতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সূচনা বক্তব্যের মাধ্যমে দেখিয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। এদিকে জুলাই গণ অভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ইন্ধনের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। ৩ অভিযোগ আমলে নিয়ে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়, সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। এদিন আসামি পক্ষের আইনজীবীদের করা অব্যাহতি আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। উনার কোনো নির্দেশনা ছিল না, কখনোই উনি ইন্টারনেট বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেননি বা এই ঘটনার ক্ষেত্র প্রস্তুতে উনার কোনো ভূমিকা ছিল না। সজীব আহমেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। উনি মন্ত্রণালয়ের কোনো উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন অবৈতনিক এবং খণ্ডকালীন, এবং ঘটনার সময় তিনি দেশেও ছিলেন না। অন্যদিকে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধ অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের দাম বাড়ার পেছনের প্রধান কারণ হিসেবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফাকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বিকেলে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্লেষণ তুলে ধরেন প্রতিষ্ঠানটির ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। তিনি বলেন, উৎপাদন পর্যায়ে কৃষকরা ন্যায্য মূল্য না পেলেও হাত বদলের প্রতিটি স্তরে বাড়ছে দাম। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। দেশের উৎপাদিত কৃষি পণ্যের মূল্য প্রবাহ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় পর্যায়ের বিশেষ জরিপে উঠে এসেছে ধান, আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি এবং ডিমের বাজার পরিস্থিতির গভীর বিশ্লেষণ। 18টি জেলা আমরা এই প্রোডাক্টের কনসেন্ট্রেশনের ভিত্তিতে নির্ধারিত করেছি। এ মৌসুমে মোটা চালের উৎপাদন খরচ বেড়েছে ৩৫%, যার প্রধান কারণ শ্রমিকের মজুরি বৃদ্ধি ও সারের উচ্চ মূল্য। তবে খুচরা পর্যায়ে দাম বাড়ার পেছনে ঈদকালীন দীর্ঘ ছুটি এবং ব্যাংকিং লেনদেন বন্ধ থাকাকে দায়ী করা হয়েছে, যা বাজারে সরবরাহ সংকট তৈরি করেছিল। গত বছরের তুলনায় এই ক্ষেত্রে আমাদের
কস্টটা একটু বেড়ে গেছে। যেরকম ফার্মারদের ক্ষেত্রে দেখেন 872 টাকা পার মন খরচ হয়েছে, যেটা এই আগের বছর থেকে প্রায় 35% বেড়েছে, এবং এটা মূলত কারণ ছিল লেবার কস্ট এবং ফার্টিলাইজার কস্টকে বৃদ্ধি পাওয়া। আলু ও পেঁয়াজের বাজারে অস্থিরতার চিত্রে দেখা গেছে আলুর ক্ষেত্রে হিমাগার ভাড়ার উচ্চ হার এবং ফরিয়াদের একচেটিয়া নিয়ন্ত্রণ বিদ্যমান। আলুর ক্ষেত্রে আমরা যে দেখেছি যে সেখানে একটা, আপনারা জানেন যে এই সিজনে আলুর একটা ওভার সাপ্লাই, ওভার প্রোডাকশন হয়েছে। কি কারণে? বিগত বছরে ব্যাপক লাভের সম্মুখীন হয়েছে কৃষকেরা। ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রভাবের কথাও বলা হয়েছে। পর্যাপ্ত সুপারভিশন থাকে, তাহলে এর মাধ্যমে তারা আপাতভাবে বেনিফিট হবে। বাজার নিয়ন্ত্রণে ধান ও পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের জন্য আধুনিক ও সুলভ হিমাগার বা ড্রায়ার স্থাপন সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন ডেপুটি গভর্নর। ফিড মিলটা তো রাতারাতি এই প্রোডাকশনটা বা ফিড মিল ইন্ডাস্ট্রি করা সম্ভব না, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের পরামর্শ আছে যে এরকমভাবে আমরা যদি বেশি বেশি ফিড মিল স্থাপন করতে পারি, এই ধরনের সহযোগিতা করতে পারি, সরকার থেকে হোক, বাংলাদেশ ব্যাংক থেকে হোক, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্ট হবে। কেবল উৎপাদন বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং সঠিক সরবরাহ ব্যবস্থাপনা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামানোই এখন বড় চ্যালেঞ্জ। প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তাটা আমরা তুলে ধরেছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও সেই কোটার সুবিধা নিয়ে 29তম বিসিএসে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের অভিযোগে 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, প্রশাসন, পুলিশ সহ অন্যান্য ক্যাডার পদে 6 জনকে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে আবেদন করার 6 মাস পর মুক্তিযোদ্ধা কোটা দেখিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়। এদিকে ব্লুম সাকসেস কোম্পানি নামে ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা থেকে ঋণের নামে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেপুটি গভর্নর কবির আহমেদ সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে 29তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশের 6 মাস পর 6 জন প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন, পুলিশ সহ অন্যান্য ক্যাডার পদে নিয়োগ প্রদান করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। প্রতিটি মামলায় মোট 21 জন এখানে আসামি, 6 জন বেনিফিশিয়ারি, বাকি 15 জন হচ্ছেন এই 6টি মামলাতে কমন আসামি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নে পুরাতন জাহাজের মালামালের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সম্পূর্ণভাবে পুড়ে গেছে অন্তত 5টি দোকান। বুধবার রাতে 8:30টার দিকে চট্টগ্রাম ঢাকা মহাসড়কের পাশে সোনারগাঁ পাম্প সংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, একটি দোকানের ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। খেলা খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানাতে থাকে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি হলে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেয়ার পক্ষে মত দেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় সিলেটে তারেক রহমান, বিকেলে যাবেন হবিগঞ্জে। গণভোটে হ্যাঁ-এর পক্ষে বিএনপি। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ বললেন প্রধান উপদেষ্টা। প্রার্থীদের মাঝে ইসির প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ বললেন জামায়াত আমির। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের প্রত্যাশা। এবং আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় 29তম বিসিএসে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ, অভিযোগের ভিত্তিতে 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।